আফগানিস্তানের সবশেষ প্রদেশ পাঞ্জশির নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের। আজ নতুন সরকার ঘোষণা, নেতৃত্বে থাকছেন মোল্লা বারাদার। যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃতের সংখ্যা বেড়ে 46। কেবল নিউ জার্সিতে মৃত্যু 23 জনের। আইডায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন জো বাইডেনের। এবং ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে দুর্গাপূজার প্রস্তুতি। কলকাতার একটি মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতার আদলে তৈরি হচ্ছে দেবী দুর্গার মূর্তি, তীব্র প্রতিবাদ বিজেপির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। আফগানিস্তানের সবশেষ প্রদেশ পাঞ্জশির নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সেখানে এখনও তুমুল লড়াই চলছে। এদিকে আজ আফগানিস্তানে নতুন সরকার ঘোষণার কথা রয়েছে তালেবানের। এর নেতৃত্বে থাকছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করার কথা জানিয়েছে গোষ্ঠীটি। আফগানিস্তান নিয়ন্ত্রণের ৩ সপ্তাহের মাথায় চলছে সরকার গঠনের তোড়জোড়। সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব শের মোহাম্মদ আব্বাস স্টনিকজাই। সংগঠনটির সর্বোচ্চ নেতা হেবায়তুল্লাহ আখুনজাদার হবেন দেশটির প্রধান নেতা। এদিকে তালেবানকে স্বীকৃতি দেয়া নিয়ে দ্বিধা বিভক্ত পশ্চিমা বিশ্ব। নিজেদের নাগরিক ফিরিয়ে নিতে মানবিক এবং কারিগরি সহায়তা দেয়া নিয়ে তালেবানের সঙ্গে কাতার ও তুরস্কের সঙ্গেও কাজ চলছে। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে শর্ত না মানলে স্বীকৃতি দেয়া হবে না। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক জানান, আফগানিস্তান নিয়ে তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা থাকলেও এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাজ্যের। শর্ত মানলে তালেবান নেতৃত্বাধীন সরকারকে আমরা স্বীকৃতি দেব। আফগানিস্তানে এখন চরম অর্থনৈতিক সংকট এবং মানবিক বিপর্যয় চলছে। আমরা সহায়তা করতে প্রস্তুত, তবে শর্ত মানতে হবে তাদের। এদিকে নতুন সরকার ঘোষণার প্রস্তুতির মধ্যেই বিরোধীদের সঙ্গে তুমুল লড়াই ও সংঘর্ষের পর কাবুলের উত্তর পূর্বে পাঞ্জশির উপত্যকা দখলে নেয়ার দাবি করেছে তালেবান। এ সময় তারা বিজয় উল্লাস করেন বলেও জানায় গণমাধ্যম। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিলেও কঠিন শর্তে তাদের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তবে এর মাধ্যমে তালেবানকে স্বীকৃতি দিচ্ছেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন নিরাপত্তা নিশ্চিতে ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তালেবান সরকারের সঙ্গে যোগাযোগের প্রয়োজন। এমনকি বিদেশি মানবিক সাহায্য সহযোগিতার অনুমোদন দিতে এবং দেশ ত্যাগে ইচ্ছুক আফগানদের সেই সুযোগ দেওয়ার আহ্বান জানান জোসেফ বোরেল। এদিকে সরকার গঠনের আগে আফগান ভূখণ্ডে সন্ত্রাসী কার্যক্রম চলতে না দেওয়া এবং মানবাধিকার রক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি, তা পালন করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কোভিড পরিস্থিতির মধ্যেও ইতালিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন। জুলাই অগাস্টেই দেশটিতে ভ্রমণ করেছেন 3 কোটি মানুষ। চাঙ্গা অর্থনীতি। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে হ্যারিকেন আইডা ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46। কেবল নিউ জার্সিতেই মারা গেছেন অন্তত 23 জন। এছাড়া পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়ায় ও নিউ ইয়র্কেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এদিকে শুক্রবার হ্যারিকেন আইডায় বিধ্বস্ত লুইজিয়ানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। হারিকেন আইডার আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। অবিরাম বৃষ্টি এবং তুমুল ঝড়ে বিপর্যস্ত অন্তত 10 লাখ মানুষের জনজীবন। এরই মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য লুইজিয়ানা পরিদর্শনে যান। এ সময় তিনি সংকট মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। দেশটিতে চলমান প্রাকৃতিক দুর্যোগের এই চরম পরিস্থিতি মোকাবেলাকে কঠিন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বাইডেন। Hurricane Ida is another reminder that we need to be prepared for the next hurricane, and superstorms are going to come, and they're going to come more frequently and more ferociously.
এছাড়া বাইডেন জলবায়ু সংকট, হ্যারিকেন আইডার ক্ষয়ক্ষতির বিষয়ে লুইজিয়ানার গভর্নর বেল এডওয়ার্ডের সঙ্গেও আলোচনা করেন। এটা খুবই ভয়াবহ ঝড় ছিল। আমরা ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমাদের কাছে মানুষের জীবন সবার আগে। এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে চলমান বন্যা, লুইজিয়ানা মিসিসিপি অঙ্গরাজ্যে আইডার আঘাত ও জলবায়ু সমস্যা সমাধানে পরিকল্পনা অনুযায়ী কাজ করার কথা বলেন বাইডেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজের পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসে তুলে ধরবেন বলেও জানান তিনি। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, জেনিফার, আপনাকে ধন্যবাদ। লুইজিয়ানা অঙ্গরাজ্যের যে আইডার যে আঘাত, সেই আঘাতের পর 3 দিন পরে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং পূর্ব উপকূলীয় যে আটলান্টিক মহাসাগরের যে কাছাকাছি যে অঙ্গরাজ্যগুলো রয়েছে, সেই অঙ্গরাজ্যগুলোতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে এখন পর্যন্ত আপনি বলছিলেন সেখানে 46 জন মারা গেছে, নিহতের সংখ্যা বেড়ে, কিন্তু এর মধ্যেই আরও দুজনের প্রাণহানি বেড়েছে, অর্থাৎ এখন প্রাণহানির সংখ্যা 48 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 23 জন বা তারও বেশি নিউ জার্সিতেই মারা গেছে। নিউ ইয়র্ক সিটিতে অন্তত পক্ষে 15 জন, নিউ ইয়র্ক সিটিতে যেখানে অনেক বাংলাদেশি বসবাস করেন, সেই সব বাংলাদেশি এলাকাগুলোর আশেপাশেই কিন্তু 15 জনের মতো মানুষ মারা গেছেন, এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আরও সব মিলিয়ে আরও অনেকেই মারা গেছেন। এবং অন্যান্য যে 2-1টি অঙ্গরাজ্য আছে সেখানেও 1-3 জন করে মানুষ মারা গেছে। আজকে লুইজিয়ানা অঙ্গরাজ্য পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বলেছেন যে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যুক্তরাষ্ট্র সরকার এবং স্থানীয় সরকার যা যা করার দরকার সব ক্ষতিগ্রস্তদের জন্য করবে। প্রাকৃতিক দুর্যোগ এমন একটি ঘটনা যেটির জন্য মানুষের হাতে অনেক সময় এটির নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এই ক্ষতি কত দ্রুত কাটিয়ে ওঠা যাবে সেখানেই প্রশাসনের এবং সরকারের সাফল্য নির্ভর করে, এবং সরকার কতটুকু জনগণের পাশে রয়েছে তা সেখানে প্রমাণিত হয়। সেই জায়গায় বাইডেন বলেছেন তার সরকার সর্বাত্মকভাবে এই আইডা মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন। এমন একটি সময় আইডা পরবর্তী জো বাইডেন লুইজিয়ানা অঙ্গরাজ্য পরিদর্শন করলেন যখন আরও একটি ভয়াবহ হ্যারিকেন ল্যারি, অর্থাৎ হেনরির পরে এখন ল্যারির আগমনের অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের মানুষ, বিশেষ করে পূর্ব উপকূলীয় এই যে আমি যেখানে আছি সেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সহ আশপাশের আটলান্টিক মহাসাগরের পারে যেসব অঙ্গরাজ্য রয়েছে সেই সব অঙ্গরাজ্যগুলোর মানুষ কিন্তু আবার আরেকটি হারিকেনের অপেক্ষায় এখন রয়েছে, কারণ ইতিমধ্যে সেই হারিকেনটি 1,500 মাইল দূরে উৎপত্তি হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে লেবার ডে উইকেন্ড যে রয়েছে আগামী সোমবার, শনি এবং রবিবার যে সাপ্তাহিক ছুটি, তারপরে যে সোমবারটি আসছে সেই সোমবার হচ্ছে লেবার ডে উইকেন্ড। সেই লেবার ডে উইকেন্ডে দিকেই এই হারিকেনটি আঘাত হানবে, কিংবা লেবার ডে উইকেন্ডের পরে আঘাত হানবে, এবং এটি যখন উৎপত্তি হয়েছে তখন 100 মাইল বেগে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে আসতে থাকবে, এবং যখন এটি আঘাত হানবে সেটি 2 মাত্রার ক্যাটাগরি হিসেবে উৎপত্তি হলেও এটি 4 মাত্রার ক্যাটাগরি হিসেবে কিন্তু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে, এবং এটির গতি হবে অন্তত 120 মাইলেরও বেশি কিংবা 150 মাইলের মতো। আর যত সামনে দিনগুলো আসবে ততই এই যে নতুন ল্যারি হ্যারিকেন সেটির গতিবিধি এবং গতি প্রকৃতি এবং এটি কি মাত্রায় আঘাত হানবে সেটির ব্যাপারে আরও পরিষ্কারভাবে আবহাওয়া দপ্তর বলতে পারবে। আজকে লুইজিয়ানা অঙ্গরাজ্যে জো বাইডেন যে বিষয়টির উপরে বেশি জোর দিয়েছেন সেটি হচ্ছে যে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। 10 লাখেরও বেশি মানুষ লুইজিয়ানা অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন রয়েছে। সেই মানুষগুলোকে বিদ্যুতের মধ্যে আনা, তাদের বিদ্যুৎ সংযোগগুলো আবার পুনঃসংযোগ তৈরি করে দেয়া, এই বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অন্তত পক্ষে 25,000 কর্মী, বিদ্যুৎ কর্মী ইতিমধ্যে একটি অঙ্গরাজ্যে
হাজির হয়েছেন যেন এই অঙ্গরাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা যায়। এটি একটি বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি তিনি নিচ্ছেন, সেটি ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন। অন্যদিকে এই যে আইডার প্রভাবে 3 দিন পরে যে নিউ ইয়র্কের উপর দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটিকে এই অঞ্চলের মানুষ এটি দুঃস্বপ্ন হিসেবে দেখছেন। কারণ রাতের বেলায় এই ঘটনাটি ঘটেছে, রাত 8টা-9টার পরে যে তুমুল বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা পরিস্থিতির মতো যে একটি অবস্থা তৈরি হয়েছে, সেটিকে বন্যা না বলে জলাবদ্ধতা বলাই ভালো। কারণ রাতের বেলার মধ্যেই সব কিছু হয়ে গেছে। রাতের বেলায় জলাবদ্ধ হয়ে পড়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড সহ এই অঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যের অনেক মানুষ। এবং সকালবেলায় ভোরবেলায় কিন্তু আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, পানি কিন্তু কেটে গেছে, জলাবদ্ধতা দূর হয়ে গেছে। এই জন্য এটিকে বন্যা পরিস্থিতি না বলে জলাবদ্ধতা বলাই ভালো। কিন্তু এই জলাবদ্ধতার কারণে যে ক্ষতিটা হয়েছে সেটি কিন্তু নিউ ইয়র্কের এবং পূর্ব উপকূলীয় অঞ্চলের কিন্তু একটি খুবই ইতিহাস সৃষ্টি করেছে, একটা বিরল এবং রেকর্ড সৃষ্টি করেছে। কারণ এই মাত্রায় বৃষ্টি আর কখনো হয়নি। কিন্তু নিউ ইয়র্কের ড্রেনেজ ব্যবস্থা, নিউ ইয়র্কের যে পানি সরানোর যে ব্যবস্থা, সেটি ভালো থাকার কারণে 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু পানি সরে গেছে। কিন্তু তার আগে যে ক্ষতিটা হয়ে গেছে সেটি কিন্তু এখন পূরণ হওয়া খুব কঠিন। এই ক্ষতি পূরণ হওয়ার জন্য লুইজিয়ানা অঙ্গরাজ্যের মতো নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং নিউ ইয়র্কের আশেপাশের অঙ্গরাজ্যগুলোর মানুষের পাশেও সরকার এবং স্থানীয় সরকার দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জেনিফার কামাল, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা। ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকা, মোবাইল ফোনে কথা বলা সহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে মারা গেছেন কয়েকজন বাংলাদেশিও। সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নিয়ে রাস্তায় মোটর বাইক চালালে অনেকাংশে কমবে দুর্ঘটনা। ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। ফ্রান্সে কর্মস্থলে যাওয়া, হোম ডেলিভারির কাজ সহ নানা কাজে মোটরসাইকেলের ব্যবহার দিন দিন বাড়ছে। সেই সঙ্গে আশঙ্কাজনক বেড়ে চলেছে মোটরসাইকেল দুর্ঘটনা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরও শিকার হচ্ছেন। ট্রাফিক আইন না মানা, মোবাইলে কথা বলা এবং বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন অনেকে। মোটরসাইকেল দুর্ঘটনার পিছনে মূল কারণটা হলো অনেক সময় দেখা যায় সিগন্যালে কিংবা মোটরসাইকেল চালানো অবস্থায় অনেকে মোবাইলে কথা বলে থাকে। তো এতে করে তাদের মনোনিবেশটা অন্যদিকে থাকে। একজনের সঙ্গে আরেকজনের প্রতিযোগিতা, অর্ডারগুলো নেওয়ার ক্ষেত্রে কে কার আগে পাবে অর্ডারটা, এই প্রতিযোগিতায় নেমে নির্দিষ্ট সীমার গতি তারা অতিক্রম করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে দুর্ঘটনাটা খুব বেশি ঘটে। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিকভাবে মোটর বাইক চালানোর বিষয়ে কোর্সের পাশাপাশি সচেতনতা বাড়িয়ে অনেকাংশে কমানো সম্ভব এ ধরনের দুর্ঘটনা। এই মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা অনেকেই নিয়ম কারণ মানছেন না। অনেকেই যে 7 ঘন্টার ফরমাসি আছে সেটা হয়তো বা অনেকে করেননি, গ্রহণ করেননি, এবং অনেকে সাইনবোর্ড এগুলা হয়তো বা বুঝে না। সেই ক্ষেত্রে সেজন্য হয়তো বা আমাদের অ্যাক্সিডেন্ট হারটা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যারা প্রথমে নতুন আসেন তারা আসলে অধিকাংশই দেখা যায় যে বাংলাদেশেও তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না, বা এখানে আসার পরও তারা ড্রাইভিং লাইসেন্স নেন না। এই কারণে ওই যে অ্যাক্সিডেন্টের মাত্রাটাও কিন্তু অনেক বেড়ে যায়। পরিসংখ্যানে দেখা গেছে 2019-এর তুলনায় 2020 সালে দুর্ঘটনা কিছু কমলেও সম্প্রতি আবার তা বেড়েছে। গেল কয়েক মাসে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যুও হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। বেপরোয়া গতি আর রাস্তার ট্রাফিক আইনকানুন সম্পর্কে না জেনেই ফ্রান্সে এখন মোটরবাইক চালাচ্ছেন অনেকেই। ফলে প্রতিনিয়তই বাড়ছে মোটরবাইক দুর্ঘটনা, যার শিকার হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশিও। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তার ট্রাফিক আইনকানুন সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে মোটরবাইক চালালে অনেকাংশেই হ্রাস পাবে এই দুর্ঘটনা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি শপিং মলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 7 জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক ও জঙ্গি গোষ্ঠী আইএসের অনুসারী বলেও জানান তিনি। ছুরিকাঘাতে 7 ব্যক্তিকে আহত করার পর পুলিশের গুলিতে মারা যান হামলাকারী।
We're aware now that there were a total of 7 people injured yesterday. There are 5 people in hospital. 3 are in a critical condition. The remaining victims have been treated and are recovering at home. করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত, কিন্তু 2021 সালের গ্রীষ্মে ইতালিতে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন। ইতালির পর্যটন কর্পোরেশনের রিপোর্ট অনুসারে জুলাই ও অগাস্ট মাসে দেশটিতে প্রায় 3 কোটি পর্যটক এসেছেন। এর মধ্যে 2,34,00,000 স্থানীয়, বাকিরা বিদেশি। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে। মহামারীর প্রথম ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। দেশটিতে প্রতি বছর গড়ে 6.5 কোটি পর্যটক ভ্রমণ করলেও করোনার কারণে 2020 সালে ইতালিতে পর্যটন খাতে ক্ষতির পরিমাণ 120 বিলিয়ন ইউরো। তবে আসার কথা হলো 2021 সালে জুলাই ও আগস্ট মাসে ইতালিতে পর্যটকের আগমন ঘটেছে 3 কোটি, যা প্রত্যাশার চেয়ে বেশি বলে জানান ইতালির পর্যটন ও ব্যবসা গবেষণা প্রতিষ্ঠান সিএনএ। ইতালিতে আসা গ্রীষ্মকালীন পর্যটকদের মূল আকর্ষণ ছিল সমুদ্র তীরবর্তী শহরগুলো এবং সমুদ্র সৈকত। সবচেয়ে বেশি পর্যটক এসেছে ভেনিস প্রদেশে, যা দেখে অবাক হয়েছেন ভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশি পর্যটকরাও। ভেনিসে এসে যা দেখতে পেলাম, প্রচুর পরিমাণ টুরিস্টরাই আছে, বহির্বিশ্ব থেকে টুরিস্টরা আসছে। গবেষণায় দেখা যায় প্রায় 2,30,00,000 দেশি পর্যটকের মধ্যে 1.5 কোটি ছিলেন হোটেলে। স্থান সংকুলন না হওয়ায় 80 লাখ পর্যটক ছিলেন বিভিন্ন ক্যাম্প ও অস্থায়ী ভাড়া বাসায়। এর বাইরে প্রায় 60 লাখেরও বেশি ছিল বিদেশি পর্যটক। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কুয়েতে করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় আগের চেয়ে বেচাকেনা বেড়েছে মার্কেটগুলোতে। টানা লকডাউনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রবাসী ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে কুয়েতের মার্কেটগুলো। আগের তুলনায় বেড়েছে ক্রেতা সমাগম, বেচাকেনা বাড়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বিপণী বিতানগুলোয়। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে বেচাকেনায় ভাটা পড়েছিল, তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ও সরকার লকডাউন তুলে নেয় আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদী তারা। বিমান চলাচল শুরু হলে ব্যবসা আরো জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীরা যারা তারা ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আগের চেয়ে এখন অনেকদিন ভালো। আগে যে লকডাউন ছিল এখন তা উঠে গেছে, এখন মোটামুটি ইনশাল্লাহ ব্যবসা ভালো আছে, সবাই আসতেছে বাঙালি ভাইরা। কুয়েতে 3 লাখ প্রবাসীর মধ্যে বেশ কয়েকজন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। একদিকে তারা নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি স্বাবলম্বী করেছেন অনেক প্রবাসীকে। মহামারীর খরা কাটিয়ে আবারও আগের মতো জমে উঠবে তাদের ব্যবসা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। কঠোর লকডাউন আর বিধিনিষেধের মধ্যেও অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিতে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। সমগ্র অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ জেনিফার। যেমনটি বলছিলেন, উদ্বিগ্ন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা, উদ্বিগ্ন এখানে রাজ্য সরকার, বিশেষ করে অস্ট্রেলিয়ার সিডনি এবং মেলবোর্নের করোনা পরিস্থিতি প্রতিনিয়তই কিন্তু খারাপ হচ্ছে। সিডনির অবস্থা বলবো ভয়াবহ। অস্ট্রেলিয়ার করোনা সংক্রমণ শুরু হয়েছে 1.5 বছর আগে, গত বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে, এবং তারপর থেকে করোনা সংক্রমণ যে ছড়িয়েছে বিভিন্ন সময় কমেছে বেড়েছে। বিশেষ করে মেলবোর্নকে কিন্তু ভালো ধাক্কা দিয়েছে করোনা প্রবাহ, কিন্তু এখন সিডনিতে যে ধাক্কাটি চলছে সেটি কিন্তু তৃতীয় ধাপ বলা যাবে অস্ট্রেলিয়াতে, সিডনিতে করোনা প্রবাহের। কিন্তু সেখানে কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা। এখানে এই মুহূর্তে গত 24 ঘন্টায় 1,500 জনেরও বেশি করোনা সংক্রমিত হয়েছে শুধুমাত্র বৃহত্তর সিডনিতে। এছাড়া মেলবোর্নেও 190 জন সংক্রমিত হয়েছে। রাজধানী ক্যানবেরায় করোনা সংক্রমণ বাড়ছে, সেখানেও কিন্তু 32 জন সংক্রমিত হয়েছে। 3টি শহরেই এবং আশেপাশের এলাকাগুলোতে কিন্তু লকডাউন চলছে, কঠোর লকডাউন চলছে। সিডনিতে যে এই মুহূর্তে যে লকডাউন চলছে তার যে নিয়ম নীতিগুলো অত্যন্ত কঠিন। অস্ট্রেলিয়ার ইতিহাসে এর আগে এরকম কঠোর নিয়ম নীতিমালা কখনোই প্রদান করা হয়নি। শুধু তাই নয়,
রাত্রিবেলা কিন্তু এখানে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকছে। অপ্রয়োজনে বাসার বাইরে বের হতে পারছে না কেউ। শুধুমাত্র ইমার্জেন্সি ওয়ার্কার যারা বা যে সবগুলো বা অফিসগুলো ইমার্জেন্সি সার্ভিস দেয় তারাই শুধুমাত্র ওপেন থাকতে পারছে। এছাড়া বেসিক যে দোকানপত্রগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে স্বাভাবিকভাবে খুব বেশি মানুষজন বাসার বাইরে বের হতে পারছে না। উদ্বিগ্ন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশের আগেও বলছিলাম যে গত কিছুদিনে কিন্তু সিডনিতে 3জন বয়স্ক বাংলাদেশি তারা কিন্তু করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। এই মুহূর্তেও কয়েকটি পরিবারের করোনা সংক্রমণের খবর আমাদের কাছে নিশ্চিতভাবে আছে, তবে খুব আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই। সবচেয়ে বেশি ভোগাচ্ছে আসলে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে, আন্তর্জাতিক শিক্ষার্থী তারা। কারণ বিভিন্ন সময় যখন লকডাউনে পড়তে হচ্ছে তখন সবার আগে যে সেক্টরগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে হসপিটালিটি সেক্টর বা রিটেল সেক্টর, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা বিশেষভাবে তারা খণ্ডকালীন চাকরিগুলো করে থাকে পড়াশোনার পাশাপাশি। তো সবার আগে যখন এখানে আসলে লকডাউন শুরু হয় বা কারফিউ শুরু হয় সবার আগে কিন্তু চাকরি হারায় এই বাংলাদেশি শিক্ষার্থীরা, যারা বিশেষ করে একটু নিম্ন আয়ের দেশ বাংলাদেশ থেকে এসেছে। তাদের জন্য অস্ট্রেলিয়ার সিডনি বা মেলবোর্নের মতো শহরগুলো অত্যন্ত কঠিন শহর। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেট মোটামুটি ভালো অবস্থায় আছে, বাকি 3টে স্টেট, এবং সেখানে ব্রিসবেন বা পার্থ, ডারউইন, তাসমানিয়া, নিউক্যাসলের মতো শহরগুলো মোটামুটি ভালো অবস্থায় আছে। তবে সেখানেও যেহেতু অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বর্ডার বন্ধ, যেহেতু এখানে ঘুরতে আসতে পারছে না মানুষ, পর্যটকরা আসতে পারছে না, সে কারণে অর্থনৈতিক চাকা কিন্তু খুব বেশি ঘুরছে না। যে কারণে তাসমানিয়া বা ডারউইনের মতো শহরগুলো, দূরের শহর যেখানে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী আছে কিন্তু জনসংখ্যা কম, সেখানে কিন্তু পর্যটক শূন্য হওয়ার কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা কিছুটা এই মুহূর্তে চাকরি শূন্যতায় ভুগছে, কিছুটা অর্থনৈতিক মন্দা তারা ফেস করছে। তবে আশা করা হচ্ছে যে হয়তোবা অস্ট্রেলিয়ার ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমে যেহেতু গতি এসেছে, অন্তত 70% মানুষ যখন দুটো ভ্যাকসিনই গ্রহণ করতে পারবে, সিডনি মেলবোর্নের লকডাউন খুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু আশার সংবাদ জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। তবে অস্ট্রেলিয়ার বাংলাদেশি ব্যবসায়ীরাও কিন্তু এই মুহূর্তে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে তাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে। তো এই ছিল অস্ট্রেলিয়া থেকে আমার করোনা পরিস্থিতির সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে জেনিফারের কাছে। ধন্যবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আসন্ন দুর্গাপূজাতে এবার কলকাতার একটি মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতার আদলে তৈরি দেবী দুর্গার মূর্তি পূজা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্য কলকাতার কুমোরটুলি এলাকায় এক বর্ষিয়ান প্রতিমা শিল্পী মমতার আদলে সেই দেবী দুর্গার প্রতিমা গড়তে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে মমতার আদলে প্রতিমা গড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির নেতারা, যদিও এ বিষয়ে ক্লাব কর্মকর্তারা ও তৃণমূল কংগ্রেস কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অক্টোবরের 11 তারিখ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আয়োজন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে পূজার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। পূজার কেনাবেচার সঙ্গে জোরে সোরে এগোচ্ছে প্রতিমা তৈরির কাজও। কিন্তু এবার প্রতিমা গড়ার এলাকা কুমোরটুলির প্রতিমা শিল্পী স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দেবী দুর্গা প্রতিমা তৈরি করছেন। মাটির এই প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। কলকাতার অদূরে বাগুইআটি এলাকার একটি দুর্গা মণ্ডপে এবার মমতার আদলে তৈরি দেবী দুর্গা প্রতিমার পূজা করা হবে বলে জানা গেছে। আর তা নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা। বাংলার যে প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, তারপর আপনার লক্ষ্মী ভাণ্ডার, এই প্রকল্পগুলো কিন্তু এই হাতের মাধ্যমে আমরা মানুষকে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী 3বার মুখ্যমন্ত্রী হয়ে মানুষের জন্য কিছু করছেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতারা। তারা বলছেন সনাতন ধর্মে কোনো ব্যক্তির পূজা করা যায় না। বাংলার মানুষের যে স্বাভিমান, যে সেন্টিমেন্ট, সেটা নিয়ে বারবার আঘাত করে নিজেকে সেকুলার বলা, নিজেকে বাঙালি বলা কতটা সমীচীন। এখানে দুর্গাপূজা কবে বিসর্জন হবে, কবে পুজো হবে, কবে উদ্বোধন হবে, সে সব কিছু মুখ্যমন্ত্রী ঠিক করে দেন। এই পূজায় মমতার মতো দুর্গার 10 হাতে তৃণমূল সরকারের 10টি সেরা প্রকল্পের নাম লেখা থাকবে বলে জানা গেছে। তবে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে, শেষ পর্যন্ত তীব্র বিতর্কের মুখে মমতা রূপিণী দেবী দুর্গার পূজা সম্ভব কিনা সেটি দেখার অপেক্ষা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দুর্গাপূজাতে এবার মুখ্যমন্ত্রী মমতার আদলে তৈরি দেবী দুর্গার মূর্তি পূজা করার উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়ে চলছে সমালোচনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। জেনিফার, আপনাকে ধন্যবাদ।
জেনিফার, আপনি হয়তো জানেন যে পশ্চিমবঙ্গের যে কোনো বড় এই দুটি যে ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং কালীপুজোর ক্ষেত্রে পুজোর আয়োজকরা বিভিন্ন থিমের ওপর থিমকে সামনে রেখে পুজোর আয়োজন করেন। কালীপুজো এবং দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা বরাবর একই রকম ভাবে দেখতে পারি। এবার আমরা একটি থিমকে গণমাধ্যম সামনে এনেছে, সেটি ইতিমধ্যে দর্শকরা জানতে পেরেছেন যে এই থিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি জানেন যে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরকারের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সুবিধা দেওয়ার জন্য তার সরকার যে গত দুটো টার্মস এবং গত প্রথমবার এবং দ্বিতীয়বারের সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলোকে মূলত থিম করে এবার কিন্তু কলকাতার খুব নিকটবর্তী উত্তর 24 পরগনা জেলার বাগুইআটির একটি পুজো উদ্যোক্তাদের কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নকে থিম করে পুজোর আয়োজনের যে শুরু, সেটি আমরা দেখতে পেরেছি। সেক্ষেত্রে সবচাইতে আশ্চর্যজনক এবং সবচাইতে যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে এই আমরা যে থিম বরাবর কি দেখতে পারি যে বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন রকমের ট্যাব হলো, বিভিন্ন পোস্টার, ব্যানার, এগুলো সাধারণত পুজোর আয়োজকরা করে থাকেন যারা তৃণমূল ঘনিষ্ঠ বা অন্যান্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। কিন্তু এবার সরাসরি দেবী মা দুর্গার যে মূর্তি, সেই মূর্তির মুখচ্ছবি দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বলা চলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে কিন্তু দেবী দুর্গার মূর্তি দেখা যাবে। ইতিমধ্যে দর্শকরা সেটি দেখেছেন। কুমোরটুলিতে শিল্পী মিন্টু পাল সেটি তৈরি করেছেন, প্রায় 80% হয়ে গিয়েছে। তার যে 10টি দেবী দুর্গার যে 10 হাত, সেই 10 হাত এখনো তৈরি হয়নি, সেটি তৈরি হচ্ছে এবং শিল্পী সেটি স্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদলে সেটি হচ্ছে এবং 10 হাতে তৃণমূল কংগ্রেস সরকারের যে বিভিন্ন প্রকল্প, 10টি প্রকল্পের যে ছবি বা 10টি প্রকল্পকে তুলে ধরা হবে। জেনিফার, এইটি নিয়েই বিতর্ক শুরু হয়েছে। আপনি জানেন যে এই ধর্মীয় বিষয়গুলো সবসময় সংবেদনশীল হয় এবং এই বিষয়টি সবাই খুব ভেবে চিন্তে করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, তবে প্রতিক্রিয়া পেয়েছি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, এবং তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। বলেছেন যে হিন্দু ধর্মে আসলে ব্যক্তি পুজো তো হয় না, আসলে মূর্তি পুজো হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে এরকম ভাবে পুজো করাটা আসলে ক্লাব কর্তাদের উদ্দেশ্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দেওয়াটার মধ্যে একটি ইঙ্গিত রয়েছে। যদিও বিষয়টি শেষ পর্যন্ত চরম বিতর্কের মুখে আদৌ তারা এই ক্লাব উদ্যোক্তারা করতে পারেন কি পারেন না, সেটি কিন্তু এখন দেখার বিষয়। এদিকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে দুর্গাপুজোর কিন্তু খুব বেশি সময় বাকি নেই। অক্টোবরের 11 তারিখ থেকে পুজো শুরু হবে। পুজোর কেনাকাটা, বেচা কেনা সমস্ত কিছু আমরা দেখেছি যে শুরু হয়েছে। একই সঙ্গে কুমোরটুলি, আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বড় এলাকা, যেখানে একসঙ্গে হাজার হাজার দুর্গা প্রতিমা তৈরি হয় এবং সারা বছরই এই শিল্পীরা ওই একটি নির্দিষ্ট এলাকা উত্তর কলকাতার কুমোরটুলিতে পুজো প্রতিমা তৈরি করেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে প্রতিমা তৈরির ব্যস্ততাও শুরু হয়েছে। দুর্গাপুজোর আবহ এমন একটি সময় যখন নাকি ভারতের করোনার তৃতীয় ঢেউ আসতে পড়ার যে আশঙ্কা, সেটিও আমরা দেখেছি। তো সব মিলিয়ে জেনিফার, বলা চলে যে পুজোর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি আদলে যে দেবী দুর্গার মূর্তি গড়া নিয়ে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, সেটি কিন্তু আমাদের আরো কিছুদিন দেখতে হবে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দেবী দুর্গা প্রতিমা গড়া নিয়ে রাজনৈতিক যে চাপানোতর আমার কাছে থাকা সবশেষ। জেনিফার, মুখ্যমন্ত্রী মমতার আদলে তৈরি দেবী দুর্গার মূর্তি পূজা করার উদ্যোগ নিয়ে চলছে সমালোচনা। সে বিষয়ে কলকাতা থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। বিশ্বে বাড়ছে পরিবেশ দূষণ। বিশেষজ্ঞরা বলছেন দূষণ রোধে সচেতন হতে হবে মানুষকে, আর মানুষকে সচেতন করতে পৃথিবীর নানা প্রান্তে কাজ করে যাচ্ছে অনেকে। ফ্রান্সেও দেখা মিলল তেমনই এক কিশোরের, যে নদী থেকে মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস তুলে এনে পরিবেশ রক্ষায় কাজ করছে। তার এই উদ্যোগ দেখে সচেতন হচ্ছেন আশপাশের মানুষ। বিশ্বজুড়ে লাগামহীনভাবে বেড়েই চলেছে পরিবেশ দূষণ, আর এর জন্য দায়ী মানুষ। কখনো নির্বিচারে গাছ কেটে উজাড় করছে বন, কখনো বা বর্জ্য ফেলছে নদী কিংবা সাগরে, যেন পরিবেশ দূষিত করার প্রতিযোগিতা।
তবে পরিবেশ দূষণের এই প্রতিযোগিতায় সবাই প্রতিযোগী নয়, কেউ কেউ দূষণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তেমনই 11 বছর বয়সী এক কিশোর রাফায়েল। ফ্রান্সের সেন নদীতে জেলেরা জাল ফেলে মাছ ধরলেও রাফায়েল মানুষের ফেলে দেয়া বিভিন্ন জিনিস তুলে আনে। রাফায়েল জানায় 2019 সালে ইউটিউবে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগের ভিডিও দেখে পরিবেশ দূষণ রোধে কিছু করার আগ্রহ জাগে তার। এরপর থেকেই জাল ও চুম্বকের সাহায্যে নদী তলদেশে পড়ে থাকা বিভিন্ন লোহার জিনিস তুলে আনতে শুরু করে সে। গেল 1 বছরে 300 মোটর বাইক, 200টি স্কুটার এবং 100 শপিং ট্রলি উঠিয়েছে সেন নদী থেকে। মাছ ধরা নিজের শখ হলেও এখন জাল ফেলে এসব জঞ্জাল তুলে আনার মাধ্যমে পরিবেশ বাঁচাতে কাজ করছে রাফায়েল। হুমকিতে থাকা পরিবেশ পরিবর্তনে তার এই পদক্ষেপ অন্যান্যদেরও পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করছে। 2020 সালে পরিবেশ রক্ষায় অবদানের জন্য মেডেল অফ প্যারিস পুরস্কার পায় রাফায়েল। এ বছরের 15 সেপ্টেম্বর থেকে সেন নদীর তীরে তার তুলে আনা জিনিসগুলোর প্রদর্শনী হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আয়ারল্যান্ডের কার্লো কাউন্টির এক বাংলাদেশি দম্পতির যমজ কন্যা সন্তানের জন্য ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন তার বাবা মা। অনুষ্ঠানে কোনো উপহার সামগ্রী না নিয়ে একটি তহবিল গঠন করেন তারা, যার পুরো অর্থ দান করবেন বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। গেল 21শে মার্চ আলিমুল কবির ও আতিকা কবিরের ঘর আলো করে জন্ম নেয় আনাবিয়া ও ওয়াদিয়া নামের যমজ কন্যা সন্তান। তাদের আগমনে তাদের বাবা নিজের রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে নিজেরা কোনো উপহার না নিয়ে একটি তহবিল গঠন করেন বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য। ইতিমধ্যেই তহবিলে কয়েক লাখ টাকা জমা পড়েছে বলে জানা গেছে। এর পুরো অর্থ দ্রুতই বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সন্তান দুটির বাবা। এই ডোনেশনের টাকা যাতে বাংলাদেশের এই সময়কালীন যারা অসহায় আছে, যারা অনেক দুঃখে এবং যারা ঘর হারা হয়েছেন, অনেকে অনেক সমস্যার ভিতরে রয়েছেন, তাদেরকে সহায়তা করার জন্য এই ফান্ডটা করা হয়েছে। এখানে অনেকেই আমাকে উৎসাহ দিয়েছেন, অনেকেই গিফট করছেন, অনেকেই সবাইকেই ধন্যবাদ জানাই। প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের জন্য এমন মানবিকতা অন্যদেরকেও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কাজের অংশীদার হতে পেরে গর্বিত অনুষ্ঠানে আগতরা। বাসায় নিজেরা কেক কেটে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে যদি অসহায় গরিব দুঃখীদের মাঝে দাঁড়াতে পারেন, তাহলে আমরা সবাই আসলে খুবই উপকৃত হবে এবং আমাদের অসহায় মানুষেরা উপকৃত হবে। এই চ্যারিটেবল একটি কাজে অংশগ্রহণ করে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের যে কোনো কঠিন সময়ে অসহায় মানুষের মাঝে এভাবেই আয়ারল্যান্ডের বাংলাদেশিরা পাশে থাকার আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে আগত প্রবাসীরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পাহাড়ের চূড়ায় বিয়ে করেছেন বলিভিয়ার এক দম্পতি। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানান প্রকৃতিপ্রেমী এই দম্পতি। রাজধানী লাগাস থেকে 3 দিনে প্রায় 21,109 ফুট উঁচু পথ পাড়ি দিয়েছেন তারা। সাথে যোগ দেন তাদের আরও কয়েকজন প্রকৃতিপ্রেমী বন্ধুও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। আফগানিস্তানের সবশেষ প্রদেশ পাঞ্জশির নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি তালেবানের। আজ নতুন সরকার ঘোষণা, নেতৃত্বে থাকছেন মোল্লা বারাদার। এবং ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে দুর্গাপূজার প্রস্তুতি। কলকাতার একটি মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতার আদলে তৈরি হচ্ছে দেবী দুর্গার মূর্তি। তীব্র প্রতিবাদ বিজেপির। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।